ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভা দখলদারি, আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। লোকসভা দখলদারিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা নিয়ে আলোচনা করছি, আর মাত্র যদি কালকের দিনটা পেরোয় তাহলেই তো লোকসভা নির্বাচন, ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচন ঘিরে যখন একদম এক কথায় বলতে গেলে উত্তপ্ত বাংলা যদি বলি তাতে কিন্তু ভুল হবে না। তার কারণ হচ্ছে যে আজ যে ধরনের ঘটনা নন্দীগ্রামে, এক কথায় বলি যে নন্দীগ্রাম আবার সেই শিরোনামে চলে এলো, এবং এই নন্দীগ্রাম শিরোনামে আসার পেছনে কে বা কারা দায়ী তা তদন্ত সাপেক্ষ হলেও মানুষ কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারছে যে রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের মতন করে উস্কানিমূলক মন্তব্য যখন করছেন, এবং এটা নিয়ে কেন যে নির্বাচন কমিশন এটা নিয়ে সতর্ক করছেন না বা কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না, বা নির্বাচনের কমিশনের যে কি ভূমিকা এটা খুব বোঝা যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের যে ভূমিকা কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে যেন এরা এদের চোখের সামনে যেটা আসছে এরা নিজেদের কানে দেখায় এবং চোখে এরা কিছুই দেখতে পাচ্ছে না, এক কথায় যদি বলি আমরা। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তার সঙ্গে রাজ্য রাজনীতির আরো অনেকগুলো বিষয় কিন্তু থাকবে। তবে এই আলোচনায় যাওয়ার জন্য আমার সঙ্গে যিনি অতিথি আছেন, বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে। পণ্ডিতদা, এক কথায় যদি বলি যে এই যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে যেভাবে উত্তপ্ত করা হচ্ছে, এখনো পঞ্চম দফা নির্বাচন একদম এক কথায় বলতে গেলে সুষ্ঠুভাবে চলল, বিগত নির্বাচনের তুলনায় এইবারের নির্বাচন এখনো পর্যন্ত গত পঞ্চম দফার নির্বাচন পর্যন্ত খুব সুষ্ঠুভাবেই গেছে। কিন্তু এই যে ষষ্ঠ দফার নির্বাচন আগামী 25 তারিখ, আজকে পর থেকে আজকে যে ধরনের ঘটনা ঘটলো তাতে তো এক কথায় বলতে গেলে এই ধরনের ঘটনা কি করে সম্ভব, এবং পুলিশ প্রশাসন তাদের ভূমিকা। প্রথমত হচ্ছে যে শুধুমাত্র পুলিশ প্রশাসনের ভূমিকাকে দোষ দিলে ব্যাপারটা একেবারেই সত্যি হবে না। প্রথমত হচ্ছে যে এখন কিন্তু পুলিশ প্রশাসন এবং ঘটনার এবং বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন যে ঘটনা সেগুলোর জন্য কিন্তু নির্বাচন কমিশনকেও কিন্তু দায়িত্ব দেওয়া আছে, এবং নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত অথবা বিভিন্ন রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলির ওপর নজরদারি রাখাটাও নির্বাচন কমিশনের কাজ। কারণ যে ঘটনাবলীর সূত্রে সাধারণ মানুষ বা সাধারণ ভোটার তারা ভোট দিতে গেলে বা সেখানে কিন্তু তারা যদি আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে তার দায়িত্বটাও কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হয়। গতকাল থেকে আমরা, তুমি ঠিকই বলেছ যে নন্দীগ্রাম ফের একবার শিরোনামে চলে এলো। এই নন্দীগ্রাম নিয়ে কি হয়েছে এক সময়ে, এবং এই নন্দীগ্রামকে কেন্দ্র করে এই রাজ্যের বাম শাসক তাদেরকে সরে যেতে হয়েছে, বলা যায় যে তার অন্যতম কারণ হচ্ছে যে এই নন্দীগ্রামের আন্দোলন। সেই নন্দীগ্রাম মাঝে মধ্যেই আমরা দেখেছি কোনো না কোনোভাবে ছোটোখাটো ঘটনা ঘটলেও এই নন্দীগ্রামে 2021-এ এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে আসার পরে সেখানে গাড়িতে লেগে তার পায়ে চোট হয়, এবং তিনি দীর্ঘদিন ধরে সেই পায়ের ব্যান্ডেজ নিয়ে তিনি প্লাস্টার সহ পা নিয়ে তিনি দীর্ঘদিন ছিলেন। পরবর্তী ক্ষেত্রে এবং এই নন্দীগ্রামে শেষ পর্যন্ত তার উপস্থিতিতে সেখানে পরাজয় স্বীকার করতে হয়। এটা একটা খুব বড় ধরনের ঘটনা যে কোনো এক রাজ্যের অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী তাকে এই রাজ্যের একটা জায়গা থেকে হারতে হলো,
এবং পরবর্তী ক্ষেত্রে তাকে আবার পুনরায় নির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হতে হলো, এটা একটা আমার মনে হয়েছে যে এটা একটা জনপ্রিয় দলের কাছে একটা বিরলতম ঘটনা। এবং যাকে তিনি তাকে হারিয়েছেন সেই শুভেন্দু অধিকারী, যিনি আজকে বিরোধী দলনেতা, তিনি নিজে এখন নন্দীগ্রামের বিধায়ক মুখ্যমন্ত্রীকে হারিয়ে। এবং তিনি এটা বিভিন্ন জায়গায় বলে থাকেন যে 1956, এবং বিভিন্ন জায়গাতে তিনি এটা বলেও থাকেন যে 1956 ভোটে আমি হারিয়েছি। কিন্তু তার 1956 বিরোধিতা করতে গিয়ে শাসক দল কিন্তু এই কথাটা বারবার কিন্তু তারা উল্লেখ করে যে আসলে এই জয়টা প্রতারিত, মানে জয়ের লোডশেডিং এর জয়, একটা প্রতারণার সম্পর্ক আছে, কারণ এটা লোডশেডিং করে গণনাতে কারচুপি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং নন্দীগ্রাম কিন্তু বরাবর কিন্তু সংবাদ শীর্ষেই ছিল, এবং এই রাজ্যে অন্যান্য ঘটনা যদিও খুব ছোটোখাটো ঘটনা ঘটলেও নন্দীগ্রাম কিন্তু বরাবর একটা সংবাদের মধ্যে থাকার ফলে নন্দীগ্রামের ওপরে একটা বিশেষ নজরদারি সবসময় শাসক দল বা যারা বিরোধী দল তাদের একটা থাকেই। এবং আমরা বারবার দেখেছি যে নন্দীগ্রামে সেখানে দলের মুখপত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনিও বারবার নন্দীগ্রামে যান। পঞ্চায়েত নির্বাচন থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতে নন্দীগ্রামের দায়িত্ব তার ছিল, এবং সেই নন্দীগ্রামে গিয়ে তিনি বিভিন্ন সময়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন, এবং শুভেন্দু অধিকারীও নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ করেন। কিন্তু গতকাল যে কাণ্ডটা ঘটল, অর্থাৎ ফের বলা যায় যে নির্বাচনের বলি হয়ে গেলেন একজন মহিলা, এবং এটা এতটাই দুর্ভাগ্যজনক ঘটনা, এবং সংবাদ শিরোনামে চলে এলো, এবং গোটা দেশের সংবাদ শিরোনামে কিন্তু চলে এলো এই ঘটনা। এবং আজকে এই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে 3.5 ঘন্টার যে বন্ধ অচলাবস্থা চলেছিল গোটা নন্দীগ্রাম জুড়ে, সমস্ত রাস্তাঘাট বন্ধ করে বিজেপি সমর্থকরা তারা রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে, এবং বিশাল পুলিশ বাহিনী তাদেরকে বলা যায় যে সামলাতে ব্যর্থ হয়। পরবর্তী ক্ষেত্রে সেই বন্ধ তুলে নেওয়া হলেও পরিস্থিতি কিন্তু একেবারে অগ্নিগর্ভ হয়ে থাকে। খবর পেয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি আসেন। তিনি কারণ হচ্ছে যে নন্দীগ্রাম হচ্ছে তমলুকের অন্যতম একটি বিধানসভা, এবং যেখানে আগামীকাল সেখানে ভোট রয়েছে, ফলে নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারীর একটা অত্যন্ত সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এসে পুলিশের সেই নন্দীগ্রাম থানাতে যান, পুলিশের সঙ্গে তার বচসা হয় রীতিমতো, এবং কেন এই ধরনের ঘটনা ঘটল তিনি তার জবাবদিহি চান। এইটা নিয়ে যদিও পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে জানালেও সেখানে পরিস্থিতি কিন্তু মোটেই শান্ত হয়নি। তিনি কিন্তু শেষ পর্যন্ত বন্ধ তুলে নিয়ে সেখানে আবার প্রচার শুরু হয়। কিন্তু যে মৃত্যুটা ঘটল এবং যে মহিলা চলে গেলেন, সেটা ভোটের এবারের ভোটের দ্বিতীয় বলি মোটামুটি বলাই যেতে পারে। অর্থাৎ এই রাজ্যে যে রক্তপাত ছাড়া যে কোনো নির্বাচন হয় না, এটা তার কিন্তু প্রমাণ হলো। ছোটখাটো ঘটনা আমরা পঞ্চম দফা থেকে দেখেছি, ছোটখাটো কিছু কিছু ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু রক্তপাতের একেবারে সরাসরি মৃত্যুর ভূমিকা আমরা দেখেছিলাম। চতুর্থ দফা ভোটের আগে একটা অঘটন ঘটেছে, আবার ঠিক ষষ্ঠ দফা ভোটের ঠিক আগে এই ধরনের একটা অঘটন, দ্বিতীয় মৃত্যু এটা ঘটলো, এবং রক্তপাত সেই হয়েই গেল। অর্থাৎ কিন্তু আমরা দেখো সব্যসাচী বলছি যে এই অন্যান্য রাজ্যে তো নির্বাচন চলছে, সেখানে
বিহারে মনে হয় খুব বিচ্ছিন্নভাবে ছোটোখাটো দু একটি ঘটনা ঘটেছে, কিন্তু অন্যান্য রাজ্যে সেখানে কিন্তু নির্বাচনটা হয়ে গেল এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে গেল, সুষ্ঠু নির্বাচন হয়ে গেল। সেখানেও কিন্তু প্রচার হয়েছে এবং সেখানে বিরোধী এবং শাসক দলের মধ্যে প্রচুর সেখানে বাদ বিসংবাদ হয়েছে, কিন্তু রক্তপাত সেখানে ঘটেনি। কিন্তু আমাদের রাজ্য খুব স্বাভাবিকভাবে রক্তপাতটা ঘটল, এবং ঘটল কোথায়? সেই নন্দীগ্রামে। ফলে অত্যন্ত পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে। নির্বাচন কমিশন এটা নিয়ে কি সিদ্ধান্ত নেয় বা এটা নিয়ে নির্বাচন কমিশনের কি করার আছে, আমরা এই বিষয়ে কথা বলবো পণ্ডিতা, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে তমলুকের আমাদের যে প্রার্থী রয়েছে রমেন মাইতি, রমেন আমাদের সঙ্গে রয়েছে এবং ওর কাছ থেকে আমরা আরো বিস্তারিত পরিস্থিতি সম্বন্ধে জানতে পারবো। রমেন শুনতে পাচ্ছ? রমেন, কি পরিস্থিতি এই মুহূর্তে নন্দীগ্রামের? দেখো, তোমায় যেটা জানিয়ে রাখি যে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসা বাজার, সেই মনসা বাজারে গতকাল রাতে যে এলাকার যিনি এসসি মোর্চার সম্পাদক রয়েছে সঞ্জয় আড়ি, সেই সঞ্জয় আড়ির মা রথিবালা আড়ি, তিনি যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের দুষ্কৃতীরা তার উপরে আঘাত করে এবং সেই আঘাতে তিনি মৃত্যুবরণ করে, এবং সেই সঙ্গে যে সঞ্জয় আড়ি গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো 6 জন তারাও কিন্তু আবার নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং নন্দীগ্রামের যিনি বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি দুপুরবেলা তিনি আসেন, 3টে নাগাদ তিনি আসেন এবং তিনি প্রথমে সুপার স্পেশালিটি হাসপাতাল নন্দীগ্রামে যায়, যারা ওই হাসপাতালে অ্যাডমিট রয়েছে তাদের সঙ্গে কথাও বলে, এবং এরপর তিনি সরাসরি নন্দীগ্রাম থানায় উপস্থিত হন এবং থানায় গিয়ে যে ডিউটি অফিসার যিনি ছিলেন তার সঙ্গে তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এফআইআর কপি তিনি চান, এফআইআর নম্বর তিনি চান। এবং এর এই আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি যে বাগবিতণ্ডা শুভেন্দু অধিকারীর সঙ্গে চলছিল, তারপরের মুহূর্ত থেকে কি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে নন্দীগ্রাম? দেখো, সকাল থেকে কিন্তু এই যে মনসা বাজার এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে এবং দফায় দফায় মনসা বাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। শুধুমাত্র মনসা বাজার এলাকা নয়, পুরো নন্দীগ্রাম জুড়েই বিজেপি কর্মীরা অবরোধ করে দেয়, গাছের গুড়ি ফেলে এবং সর্বশেষে 3 ঘন্টা বন্ধ রাখা হয় বিজেপির পক্ষ থেকে। তো পুরো নন্দীগ্রাম বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়েছিল এবং এই মনসা বাজার এলাকায় কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়ায়, শেষমেশ পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় এবং এমনই পরিস্থিতি হয়ে ওঠে মনসা বাজার এলাকায়। এবং বিকেলবেলা স্টেট ব্যাংক সংলগ্ন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের যে স্টেট ব্যাংক সংলগ্ন একটি মাঠে সভাও করেন শুভেন্দু অধিকারী, সংকল্প যাত্রা সভা, এবং তিনি সেই সভা থেকে তিনি জানান যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত এমন 25 জনের নামে এফআইআর করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি এই 25 জনই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো পদেও তারা রয়েছে। আজকে এই মুহূর্তে তুমি যদি আমাকে বলো যে সেটা তো নয় সকাল পর্যন্ত হয়েছে এবং এফআইআর হয়েছে, পুলিশের ভূমিকা কতটা আছে? এবং এক কথায় যদি বলতে যাই যে পুলিশও এখন নির্বাচন কমিশনের আওতার মধ্যে আজ পড়ে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি? দেখো, তোমায় যেটা জানিয়ে রাখি, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে তারা পুলিশের ভূমিকা নিয়ে বেশ ক্ষুব্ধই রয়েছে, কারণ তাদের যেটা বক্তব্য যে আগামীকালের যে ঘটনাটি ঘটানো হচ্ছে তার তো পুলিশ এলাকায় ছিল এবং তারপরেই পুলিশ যখন এলাকা থেকে বেরিয়ে যায় তারপরে এই ঘটনা ঘটেছে, এমনটাই বিজেপি কর্মীরা জানান। তবে নির্বাচন কমিশন কিন্তু পুরো বিষয়টি তলব করে জানতে চেয়েছে এবং তারপরের যে পূর্ব মেদিনীপুর জেলার যে পুলিশ সুপার এবং ডিআইজি পশ্চিমাঞ্চল ঘটনাস্থলে আসে, তারা পরিদর্শন করে দেখেন। তবে এখন কিন্তু এলাকা থমথমে রয়েছে, আমি একবার দেখাতে বলবো, এলাকা থমথমে রয়েছে। 2-1 যারা উৎসাহী মানুষজন তারা রাস্তার মধ্যে আছে, আধা সেনাবাহিনী তারা কিন্তু রয়েছে ঘটনাস্থলে এবং তারা যারা রাস্তায় উঠে আসছে বা যারা রাস্তায় জড়ো হচ্ছে তাদেরকে সরিয়ে দিচ্ছে বারবার, এবং এলাকা কিন্তু যথেষ্ট থমথমে পরিবেশে একটা রয়েছে, এটা বলা যেতেই পারে।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি দেখাতে বলবো আমার যে ক্যামেরা পার্সন রয়েছে, দেখো বিশাল পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু এলাকায় গিয়েছিল, তারা টহল দিয়ে এসছে। সরাসরি আমরা দেখাচ্ছি কিন্তু সেই ছবি। হ্যাঁ, এই সমস্ত সেন্ট্রাল ফোর্স যারা গিয়েছিল ওই গ্রামের মধ্যে, তারা কিন্তু টহল দিয়ে এই মাত্র বেরিয়ে এসছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায় প্রচুর সংখ্যক কিন্তু আধা সেনা কিন্তু ভেতরে গিয়েছিল, তারা টহল দিয়ে এই মুহূর্তে তারা কিন্তু সেই গ্রাম থেকে বেরিয়ে আসছে। রমেন, একটা জায়গা সেটা আমাদের কাছে বলো, সেটা হচ্ছে যে আজকের এই যে গতকাল থেকে যে ঘটনা ঘটছে এবং আজকে যে তার ভয়াবহ রূপ নিল, তারপরে সাধারণ মানুষ তারা কি বলছে, তারা কিভাবে ভাবছে বিষয়টাকে? দেখো, আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের একটা কষ্ট, একটা ভয়ের ছাপ তাদের চোখে মুখে রয়েছে এবং তারা যেটা জানাচ্ছে যে আমরা আগামী 25শে মে যে ভোট রয়েছে, ভোট দান করতে যাওয়া একটা তাদের কাছে কিন্তু একটা ভয় পাচ্ছে তারা ভোট দিতে যাওয়াতে, কারণ তারা ভাবছে যে এর পরেও হয়তো কোনো ঘটনা ঘটতে পারে। তবে প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই বিষয়ে তারা নিশ্চিত করেছে যে ভোটারদের ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো অসুবিধা হবে না, তারা নির্ভয়ে ভোটদান করতে পারবে। এই ঘটনা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে? দেখো, সারা নন্দীগ্রাম জুড়ে কিন্তু রাজনৈতিক প্রভাব অনেকটাই পড়েছে, এটা বলাই যায়। কারণ একজন বিজেপি এসসি সেলের যিনি সম্পাদক, সেই সম্পাদকের মাকে বর্বরভাবে তাকে মারা হয়েছে এবং তিনি নিহতও হয়েছে। এই ঘটনার এক ব্যাপক প্রভাব পড়েছে নন্দীগ্রাম জুড়ে। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, পুরো তমলুক লোকসভা জুড়েই বলা যেতে পারে এর প্রভাব ব্যাপক হারে পড়বে, এমনটাই আশা করা যাচ্ছে এবং এর ফল কিন্তু ভোট বক্সেও পড়বে বলে আমার রাজনৈতিক মহলের এটা ধারণা। এই নন্দীগ্রাম এই বিধানসভাটি তমলুক লোকসভার মধ্যেই পড়ে, তো যদি সেটাই হয়ে থাকে তাহলে ওইখানকার যে দুইজন প্রার্থী যারা নিজেদের মানে একদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং অন্যদিকে তৃণমূলের যুব নেতা, এক কথায় যদি বলতে যায় দেবাংশু, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের বক্তব্য কি, তারা কি বলছে? দেখো, অভিজিৎ গাঙ্গুলি কিন্তু যখন ওই নিহত বিজেপি যে কর্মী যিনি রয়েছেন, তেনার দেহ যখন বাড়িতে আসবে, তখন কিন্তু বিজেপির তিনি বাড়িতে আসবে বলে আমরা সেটা জানতে পেরেছি এবং তিনি জানিয়েওছেন তিনি সেই সময়। এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে এই ভোটটা কেটে যাওয়ার পর তিনিও কিন্তু আসবেন, পরিবারের সঙ্গে কথাও বলবেন। এবং উনি আজকে মঞ্চ থেকে আরো একটি বিষয় যেটা বলেছে যে 2021-এর বিধানসভা নির্বাচনের পর দেবব্রত মাইতি খুন হয়েছিল এবং ঠিক 2024-এ লোকসভা নির্বাচনের ঠিক আগেই আরো এক বিজেপি কর্মী তিনি খুন হলেন। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে এই সমস্ত যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তারা কেউ ছাড় পাবে না, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা তিনি নেন এবং পরিবারের পাশে ব্যবস্থাও তিনি করবেন। ওখানে খুব একটা সন্তুষ্ট নয়, কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে পুলিশের বেশ কিছু ভূমিকা যেটা খুব মানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রাজনৈতিক নেতৃত্বের কাছেও কিন্তু মানে বিশেষ করে বিরোধীদের কাছে খুব একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। যে যেমন ধরো নন্দীগ্রামে যদি আমরা বলি যে শুভেন্দু অধিকারীর যেখানে যে ভাড়া বাড়িটি, সেখানে পুলিশের হঠাৎ করে চলে যাওয়া, হিরণের বাড়িতে পুলিশের মানে হিরণের যে আত্মসহায়ক তার বাড়িতে পুলিশের যাওয়া, এবং গতকাল আমরা দেখেছি যে বিজেপির সংখ্যালঘু সেলের যিনি দায়িত্বে আছেন তার গাড়ি দাঁড় করিয়ে পরেও তাকে মানে হ্যারাস করা হচ্ছে। যে এই পুলিশের এই ভূমিকাটাকে নিয়ে মানে ওই এলাকার মানুষ কি ভাবছে? নন্দীগ্রাম মানে বিশেষ করে পূর্ব মেদিনীপুর কি এটাই টার্গেট? দেখো, তোমায় যে বিষয়টি জানিয়ে রাখা একটা দরকার, সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার যে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, তমলুক এবং কাঁথি, দুটি লোকসভা কেন্দ্রেই কিন্তু একদিক থেকে বলাই যেতে পারে বিজেপির দিকে পাল্লা অনেকটাই ভারী। সেই কারণে বারবার মমতা ব্যানার্জি তার ছুটে এসছেন তমলুক লোকসভা কেন্দ্রে। তিনি তারও আগে হলদিয়াতে তিনি কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকও করেছেন। তবে সিট ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই এক প্রকার বলা যেতেই পারে। সেই কারণেই বিরোধীদের প্রতি বারবার প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে হ্যারেস করার চেষ্টা করা হচ্ছে, এমনটা কিন্তু বিজেপি মারফত যেমন বলা হচ্ছে, ঠিক সেরকম ভাবে স্থানীয় মানুষজনও কিন্তু একই কথা বলছে।
অসংখ্য ধন্যবাদ রমেন তোমাকে। রমেন, পরিস্থিতির উপরে নজর রাখো, তার কারণ হচ্ছে যেভাবে উত্তপ্ত হয়ে আছে এলাকা, তাতে এক কথায় খুব পরিস্থিতি যে ভালো নয় এটা এক কথায় বলা যেতেই পারে। পরিস্থিতি তো ভালো নয়, কারণ রাজনীতির শিকার হলেন একজন মহিলা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমরা সাধারণত এখনো পর্যন্ত যে নির্বাচনগুলো হয় সেখানে সক্রিয় কর্মী যারা থাকেন তাদের মধ্যে থেকেই দেখা যায় যে বিভিন্ন ঘটনায় তারা জড়িয়ে পড়েন, কিন্তু একজন বর্ষিয়ান মহিলা তার বাড়িতে ঢুকে খুন করে দেওয়া, এটা যেই করে থাকুক, আমার মনে হয় যে এটা তো অবশ্যই এটা নিয়ে তো একটা রাজনীতির রং তো নিশ্চয়ই লাগবে, কিন্তু রাজনীতির ওপরেও একটা কথা যে এই ঘটনাটা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের রাজ্যের যে সংস্কৃতি এটা কিন্তু একেবারেই তার সঙ্গে যায় না। বিশেষ করে আমরা যারা এই রাজ্যের বাসিন্দারা, যারা আমরা মানে দীর্ঘ সময় ধরে যে একটা সভ্য, অত্যন্ত সভ্য, সুসভ্য এবং আমাদের উচ্চ সংস্কৃতির কথা, সাহিত্য, শিল্প ইত্যাদি নিয়ে আমরা যেভাবে গর্বিত, আমাদের এই রাজ্যে বহু মহাপুরুষ, সাহিত্যিক, শিল্পী যাদের জন্ম হয়েছে তাদেরকে নিয়ে আমরা গর্বিত, কিন্তু পাশাপাশি আমাদের রাজ্যের এই রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ রক্তপাতের রাজনীতি, এটাও কিন্তু একটা সংস্কৃতির মধ্যে চলে এলো। এটা খুব দুর্ভাগ্যজনক। মানে এক কথায় যদি আমি পণ্ডিত বলতে যাই, সেটা হচ্ছে যে মৃতদেহর উপরে দাঁড়িয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার রাজনীতি চলছে। একদমই। এবং আমরা সাধারণ পঞ্চায়েত নির্বাচনে আমরা এই শুধু এই আমল নয়, বাম আমলে আমরা শুধু মুর্শিদাবাদে দেখেছি 50 জনের ওপরে মৃত্যু হয়েছে শুধু বিভিন্ন দল থেকে পঞ্চায়েত নির্বাচনে, বিশেষ করে বিরোধীদের। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা এই বিগত পঞ্চায়েত নির্বাচনেও আমরা কিন্তু সেখানেও কিন্তু আমরা রক্তপাত থেকে হিংসা সেটা কিন্তু ঠেকাতে পারিনি। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে একদিকে যেমন আমরা সংস্কৃতিবান রূপে নিজেদেরকে প্রকাশ করতে ভালোবাসি, বিভিন্ন রাজ্যের কাছে আমরা এমনটাই দাবি করি, যে অথচ পাশাপাশি কিন্তু রাজনৈতিক সচেতন এই রাজ্যের মানুষ এমনটা এই রাজ্যের মানুষ দাবি করেন, কিন্তু সচেতনতাটা এক জিনিস, এবং সেই সচেতন মানুষরা তারা যখন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে তখন কিন্তু এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তারা কিন্তু মানে একটা যে সংস্কৃতির তারা জন্ম দিচ্ছেন আগামী প্রজন্মের কাছে কিন্তু এই সংস্কৃতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্করভাবে প্রতিভাত হবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে নতুন প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম যারা একেবারেই যারা প্রথম ভোট দেবেন বা দ্বিতীয়বার ভোট দিচ্ছেন বা তৃতীয়বার ভোট দিচ্ছেন, 30, 32, 35-এর মধ্যে যাদের বয়স, তারা কিন্তু ক্রমশই কিন্তু রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন। ফলে রাজনীতিতে ভালো ব্যক্তিত্ব, রাজনীতিতে সত্যিকারের শিক্ষিত এবং যাকে মানুষ বলে মান এবং হুঁশযুক্ত যারা মানুষ, তারা কিন্তু ক্রমশই রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন। ফলে আজকে মানে নন্দীগ্রাম, এক সময় নন্দীগ্রামের আন্দোলনকে বলা হতো যে সেখানে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন, এবং এই আন্দোলনের ফলে এই রাজ্যে ক্ষমতা পরিবর্তনের অন্যতম একটা স্তম্ভ ছিল এই আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন। কিন্তু আজকের দিনে এই নন্দীগ্রাম পরবর্তী ক্ষেত্রে এমন একটা অবস্থা এসে দাঁড়ায়, আমরা দেখতে পেলাম যে সেখানে শহীদ বেদি, সেখানে শহীদদের নন্দীগ্রাম দিবসে একটা নন্দীগ্রাম দিবস পালন করা হয় শাসক দলের পক্ষ থেকে। যারা নন্দীগ্রাম আন্দোলনে যারা প্রাণ হারিয়েছিলেন সেই শহীদদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানানোর একটা উদ্দেশ্য থাকে। সেই শহীদ দিবসে আমরা দেখেছি সেখানেও কিন্তু শাসক এবং বিরোধী দলের মধ্যে সেখানেও আমরা দেখেছি প্রতিযোগিতা চলে, এবং শাসক দল যে বেদিতে একবার মাল্যদান করে যায় সেই বেদিতে গঙ্গাজল দিয়ে ধুয়ে আবার বিরোধী দল এসে সেখানে
মাল্যদান করে যায়। এই সমস্ত যে এই সংস্কৃতি, এটা কিন্তু সাধারণ মানুষ তারা মোটেই তাদের কাছে গ্রহণযোগ্যতা নয়। উল্টে গতকাল মানে এই নির্বাচনের মুখে যে কাণ্ডটা ঘটলো সেটা আমরা শুনলাম যে আমাদের প্রতিনিধি যে ওখান থেকে বললেন যে এটা একটা সুদূর প্রসারী তার কিন্তু প্রভাব পড়তে চলেছে। নির্বাচন কমিশন খুব মানে এক কথায় নির্বাচন কমিশন এখানে যেটা ইনপুট বলছে যে নির্বাচন কমিশন খুব মানে খুব দ্রুত রিপোর্ট চাইলো এই প্রশাসনের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, যে কি পরিস্থিতি আছে না আছে সেটা যেন তাড়াতাড়ি জেলা প্রশাসন তাদের কাছে পৌঁছায়। না, রিপোর্ট তো ঠিক আছে, রিপোর্ট তো নিশ্চয়ই জেলা প্রশাসন দেবে, কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন, এই ঘটনাটার দায় কারা নেবে, এটাও যেমন একটা ঘটনা, তেমনি ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যেতে পারবেন কি না এটাও কিন্তু একটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। কারণ শাসক দল এবং বিরোধী দল উভয়ের কাছেই কিন্তু এই নন্দীগ্রামের যে নন্দীগ্রামের যে ভোট, এটা দু দলের কাছেই একটা অত্যন্ত একটা প্রেস্টিজের ভোট বলা যায়। ফলে দু দলই চেষ্টা করবে নন্দীগ্রাম, আজকে যদি শাসক দল যদি নন্দীগ্রামে যদি যথেষ্ট ভালো যদি ফলাফল করতে পারে, তাহলে কিন্তু তারা কিছুটা হলেও তাদের সেই পরাজয়ের গ্লানিটা কিন্তু ফিরে পাবে, কিছুটা তারা মুক্ত হতে পারবে। কারণ এই যে দগদগে ঘায়ের মতো যেটা তাদের হয়ে আছে, অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী নিজে হেরেছেন, সেই হারটার কিছুটা হলেও তারা কিন্তু স্বস্তিতে থাকতে পারবে যদি তারা সেখানে ভোট করাতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে আগামী দিনে অর্থাৎ আগামী পরশু যে ভোট যেটা হতে যাচ্ছে, সেখানে নন্দীগ্রামের ভোট নিয়ে মানুষের আলাদা একটা নজরদারি থাকবে এবং নির্বাচন কমিশনের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল নন্দীগ্রামকে সুষ্ঠু ভোট করানো। এবং নন্দীগ্রামের মানুষের কাছেও কিন্তু একটা খুব বড় একটা এটা চ্যালেঞ্জ হয়ে থাকলো যে তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। তবে নির্বাচন কমিশন আমার মনে হয় যে এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হবে এবং তারা এই ঘটনাটা ঘটার পরে খুব স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে আরও অনেক বেশি তারা যারা কেন্দ্রীয় সুরক্ষা বল যারা আছে তাদের আমার মনে হয় যে তার অনেক বেশি করে তারা সেখানে তাদের ভূমিকা পালন করবে। হ্যাঁ, তারা নিশ্চয়ই তারা অনেক বেশি করে দিয়ে অন্তত নন্দীগ্রামের সুষ্ঠু ভোট করানোটা তাদের কাছে চ্যালেঞ্জ এবং আমার মনে হয় যে এটা তারা করতে পারবে। এখন সাধারণ মানুষ তারা নির্ভয়ে কতটা ঘর থেকে বেরিয়ে ভোটটা দেবে এটাই এখন দেখায় না। এটা যেমন দেখা, সেটা আরেকটা জায়গা, সেটা যে আমরা যখন রমেনের সঙ্গে কথা বলছিলাম, রমেনও কিন্তু ওই একই কথা বললো যে মানুষ কিন্তু ভয় পাচ্ছে, যে একদম যে মানুষ ভয় পাচ্ছে যে তারা কিভাবে ভোট কেন্দ্রে যাবে বা কি, যদিও প্রশাসনের পক্ষ থেকে সেটাকে বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যতই আশ্বস্ত করা হোক, একটা কথা মনে রাখবে, আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি, বিধানসভা ভোটে দেখেছি যে ভোট পরবর্তী সন্ত্রাস একটা থাকে, তাই তো চলছে। এবং সেখানে আমরা এখনো পর্যন্ত অভিজিৎ সরকার তার মামলা এখনো পর্যন্ত চলছে এবং এনআই এর কাছে এবং সিবিআই এর কাছে সেই মামলা রয়েছে। এই প্রসঙ্গত তোমাকে আমি বলি যে আজকেও একজন এনআই এর একজন কমান্ড্যান্ট যিনি এই রাজ্যের দায়িত্বে আছেন, আমি পণ্ডিতা এই আলোচনায় আসবো, আমি তোমার কাছে এইটার পুরোটাই শুনবো, কিন্তু অলোক সাঁতরা রয়েছে আমাদের প্রতিনিধি মেদিনীপুরের। অলোক শুনতে পাচ্ছ? অলোক শুনতে পাচ্ছ? অলোক কি পরিস্থিতি এই মুহূর্তে? একদিকে তো নন্দীগ্রামে যেভাবে আগুন জ্বলছে, অন্যদিকে তুমি কি দেখছো, পরিস্থিতি কি আছে মেদিনীপুরে? অলোকের সঙ্গে মনে হচ্ছে পিসিএট বলছে অলোকের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না, ওর শব্দ আমাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না, বা আমরা যেটা বলছি ও শুনতে পাচ্ছে না, একটু দেখার জন্য। পণ্ডিতা, হ্যাঁ, যে জায়গায় ছিলে। হ্যাঁ, এবং আজকেও একটা হাইকোর্টের একটা রায় আমরা দেখতে পেলাম যে
এনআইএর যে কর্তা যিনি এখানে দায়িত্বে আছেন তাকে এখান থেকে পরিবর্তন করার জন্য আবেদন করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল শাসক দল। একদম। সেখানে কলকাতা হাইকোর্ট বলেছে যে একটা সংস্থা তার কে কোথায় পরিবর্তন করবেন, কে কোথায় ট্রান্সফার হবেন, এটাতে হাইকোর্টের আদালতের কোনো কিছু করার থাকে না। এটা তাদের যে সংস্থা, এটা তারা ঠিক করে, সুতরাং এই বিষয়ে তাদের কোনো কিছু বক্তব্য নেই। অর্থাৎ আরেকবার ধাক্কা খেলো শাসক দল সেখানে। এই জন্য আমি এনআইএর কথাটা নিয়ে এলাম যে তারা দাবি করেছিল যে আসানসোলের যিনি প্রাক্তন মেয়র এবং তৃণমূলেরই মেয়র ছিলেন জিতেন তেওয়ারি, এই জিতেন্দ্র তেওয়ারি তিনি নাকি টাকার থলি নিয়ে তিনি নাকি সেই এনআইএ আধিকারিকের সঙ্গে দেখা করেছিলেন সল্টলেকে। এটা তাদের অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে যায়। নির্বাচন কমিশন বলে এটা আমাদের আওতায় পড়ে না। তারপর তারা হাইকোর্টের দ্বারস্থ হয় তাকে এখান থেকে ট্রান্সফার করার জন্য। হাইকোর্ট আজকে বলেছে যে এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, সুতরাং এই মামলা তারা শুনবে না। ফলে আবার আরেকটা ধাক্কা হলো। আমি এই জন্য বললাম যে এই এনআইএ এখানে অনেকগুলো মামলা, ভোট পরবর্তী যে হিংসা, তাতে অনেকগুলো মামলা এনআইএর হাতে আছে। এখনও ভূপতিনগরের মামলা তাদের হাতে আছে, বিভিন্ন মামলা তাদের হাতে আছে। এই আমি যেটা বলছিলাম যে যদি নন্দীগ্রাম হোক বা অন্যান্য অঞ্চলে, উপদ্রুত অঞ্চলে, সেখানে যদি ভোটটা ঠিকমতো যদি করানো যায়, কিন্তু ভোট পরবর্তী হিংসা এটার ওপরে কিন্তু নজরদারি না থাকলে আবার কিন্তু সেখানে হিংসা ঘটনা ঘটতে পারে। এটার ওপরে কিন্তু আমাদের নজর রাখতেই হবে, কেননা এটাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা বলা যায় যে সংস্কৃতির মধ্যে চলে এসছে যে ভোটের আগে একবার হিংসা, ভোট চলাকালীন একবার হিংসা এবং ভোট পরবর্তী একটা কথা পণ্ডিত দয়া, মানে এটা আমি আমার ব্যক্তিগত মতের জায়গা থেকে বলছি যে এই যে ধরো ভোটের আগে এবং ভোটের পরে যে হিংসার যে জায়গা, আমার মনে হয় না নির্বাচন কমিশনের এমন কোনো জায়গায় এমন কোনো শক্ত পদক্ষেপ তাদের নেওয়া উচিত যে যারা এই ধরনের অঘটন বা যে ধরনের ঘটনাগুলি ঘটছে তার সঙ্গে জড়িত হবে সেই দলের ইয়েটাই খারিজ করে দেওয়া যাবে, রেজিস্ট্রেশনটা খারিজ করা যাবে যদি এই ধরনের কোনো কিছু আসে। কারণ তাছাড়া তো ক্ষমতায়নের জন্য এরা যা খুশি তাই করছে যে কোনো দল। না, এটা আসলে নির্বাচন কমিশনের পক্ষে এই কাজটা খুব কঠিন। কারণ হচ্ছে যে এটা তো বিচার সাপেক্ষ ব্যাপার একদম, এবং সেই আদালতে বছরের পর বছর বিচার চলতে থাকে এবং বিচার চলে গিয়ে তার যে রায় কবে হবে এবং তার জন্য কে দায়ী থাকবে। এবং একটা কথা যে এই ধরনের ঘটনা কোনো দলের রেজিস্ট্রেশনকে ক্যান্সেল করা যাবে না। কারণ হচ্ছে যে এখানে কোনো একটা ঘটনা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা করলো এবং মামলা করার পরে যে বিচার চলবে, বিচারে কোনো না কোনোভাবে সেটার রায় না বেরোনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষে কোনোভাবে তার কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ফলে আর এত দীর্ঘদিন ধরে আর আমাদের দেশে যে সাংবিধানিক ব্যবস্থায় নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং কঠিন দায়িত্ব পালন করে। কারণ সারা দেশ জুড়ে আমাদের কখনো না কখনো প্রত্যেক দিনই দেখা যায় কোথাও না কোথাও নির্বাচন হয়, উপনির্বাচন নয় নগরপালিকা নির্বাচন, নয় পঞ্চায়েত নির্বাচন লেগেই আছে। ফলে তাদের এতটাই তারা এই নির্বাচনগুলোকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর সেখানে রাজনৈতিক দলগুলো তাদের অনেক বেশি আরও বেশি সংযত হওয়া দরকার, সেখানে সংযত না হয়ে, বিশেষ করে এখনকার কথা যদি বলতে হয় তাহলে গোটা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গই, সেখানেই কিন্তু একমাত্র আমরা এই ধরনের রক্তারক্তি কাণ্ড দেখতে পাচ্ছি। একদম প্রথম তোমাকে যদি আমি বলি যে অন্য যে সব রাজ্যগুলিতে নির্বাচন হচ্ছে, একজন তুমি সাধারণ মানুষকে তুমি গিয়ে জিজ্ঞেস করো যে ওই রাজ্যে কি নির্বাচন চলছে বা আদৌ আজকে নির্বাচন আছে কিনা, আজকে মানে কেউ বলতে পারবে না। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা তুমি যে কোনো জায়গায় যাকে খুশি জিজ্ঞাসা করো সেই বলে দেবে যে হ্যাঁ পশ্চিমবঙ্গের নির্বাচন চলছে। তার কারণ হচ্ছে যে এখানে রক্ত ছাড়া নির্বাচন সম্ভব নয়। একটা কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ
বিশেষ করে বাঙালিরা, তারা বরাবরই কিন্তু হচ্ছে যে রাজনীতি সচেতন মানুষ। তারা কিন্তু রাজনীতির প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ বরাবর দেখা গেছে, এবং স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগে থেকে এই রাজনীতিটার যে কথাটা আমি বলছি, এটা কিন্তু একটা সুষ্ঠু বিষয়, এবং রাজনৈতিক যে রাজনীতির মাধ্যমে যে সাধারণ মানুষের যে কাজে, সাধারণ মানুষের যে বিভিন্ন সামাজিক কাজ করা যায় রাজনীতির মাধ্যমে, এটাই অ্যাকচুয়ালি এই যে ক্ষমতায়নের যে মূল যে লক্ষ্য, সেটা তো সাধারণ মানুষকে বাদ দিয়ে নয়, সাধারণ মানুষের উন্নয়নের জন্যই রাজনীতি করা। কেউ রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কাজ করছেন সাধুরা, কেউ বিভিন্ন ধরনের এনজিওর মাধ্যমে কাজ করছেন, তেমনি রাজনৈতিক দলের মাধ্যমেও কাজ করা মানে সাধারণ মানুষের জন্যই কাজ করা। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেছে, এবং একটা সময় তুমি দেখতে পাবে আমাদের দেশে যারা মুখ্যমন্ত্রী হয়েছেন বা বিভিন্ন ধরনের মন্ত্রী হয়েছেন, তারা কিন্তু অত্যন্ত বিদগ্ধ এবং শিক্ষিত মানুষ ছিলেন। বহু উপাচার্য থেকে আরম্ভ করে বহু শিক্ষাবিদ, খেলোয়াড়, ডাক্তার, এবং আজকে ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি অমর হয়ে আছেন তার নামটা রাজনীতিবিদ হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে, এবং এখনো পর্যন্ত তার নামে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে তিনি যে কাজগুলো করেছিলেন সেই কাজগুলোর জন্য তিনি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন। বিভিন্ন জায়গাতে এই উন্নয়ন, এমনকি দুর্গাপুর ইস্পাত কারখানার পেছনে তার যে অবদান তৈরির পেছনে, কারণ দুর্গাপুর ইস্পাত কারখানা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ব্যক্তিত্ব সেখানে কিন্তু দুর্গাপুর ইস্পাত কারখানাকে এখানে কিন্তু করতে পারমিশন দেওয়া হয়। আমরা পণ্ডিত আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়েও আলোচনা করব, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে ভরত মাহাতো, আমাদের পুরুলিয়ার প্রতিনিধি। ভরত, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। ভরত, কি পরিস্থিতি হয়ে আছে এই মুহূর্তে পুরুলিয়ার? আর মাত্র একটা দিন, তারপরেই পুরুলিয়ার নির্বাচন। দেখুন, আমাদের পুরুলিয়া লোকসভা বিধানসভার মধ্যে 7টা বিধানসভা নিয়ে আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্র অবস্থিত। এখানে যেখানে আমাদের সারা জেলা জুড়ে ঘুরে বেড়ায় বোঝা গেল যে চতুর্মুখী লড়াই। বাম কংগ্রেস জোট, ইন্ডিয়া জোট প্রার্থী এবং আদিবাসী কুর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি ওরা দুজনের প্রতিপক্ষ বলে মনে করছে, পার্টিকে কোনো স্থান দেয়নি। এই মুহূর্তে আমরা পেয়েছি ভারতীয় জনতা পার্টির পাড়া বিধানসভার কো কনভেনার সনাতন মাহাতো। ওনার কাছ থেকে জেনে নেব তো আগামী নির্বাচন সম্পর্কে কি তথ্য পাওয়া উঠে এসছে। আগামী আর একদিন মাত্র বাকি, এই আগামী নির্বাচনে কি হবে ফল, কি মনে করছে? ফলাফল পুরুলিয়ার মানুষ আগাম জেনে গেছে। মোটামুটি আমরা 3 লক্ষাধিক ভোটে আমরা জিতব। চেষ্টা করো যে সেটা হচ্ছে যে তুমি চতুর্মুখী লড়াই বলছো, কিন্তু সব থেকে বড় জিনিস ওখানে আরো দুটো সিট যারা আছে, যারা প্রার্থী আছে। প্রথম কথা যে 6টা প্রার্থী পুরুলিয়ার লোকসভা নির্বাচনে লড়াই করছে। কুর্মী সমাজ তারা কতটা ফ্যাক্টর হবে বিজেপির কাছে? এখান থেকে কুর্মী সমাজের জানাচ্ছেন তিনি প্রায় পকেট ভোট যেটা পাওয়া যাবে, কিন্তু আমি নির্বাচনের আশায় চিন্তা, কিন্তু সেই কথা উড়িয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টি জ্যোতির্ময় সিং মাহাতো এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তি, তারা দুইজনেই কিন্তু জিতার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং তারা দুজনেই বলছে, কে বিজেপি বলছে আমি জিতবো এবং তৃণমূল কংগ্রেস বলছে আমি জিতবো। সেই পক্ষে ওরা দুজনের লড়াই। যদিও ভোটারদের কাছ থেকে জানা যাচ্ছে এটা চতুর্মুখী লড়াই। বাম জোট সম্পর্কে নেপাল মাহাতো এবং আদিবাসী কুর্মী সমাজের অজিত মাহাতো, এদের দুজনকে উড়িয়ে দিয়ে এই বাম সংগঠন আর কংগ্রেস বাদ দিয়ে আপনার ভারতীয় জনতা পার্টি বেশি গত বিধানসভা এই লোকসভার চেয়ে বেশি ভোটে জয়লাভ করবে মনে করছেন সনাতন মাহাতো। তিনি কি বলছেন দেখুন। আমরা আমাদের কেন্দ্রে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করছি না। যদিও টিএমসির প্রার্থী শান্তিরাম বাবু
মনে করছেন, কিন্তু আমরা ওনাকে আমাদের প্রতিপক্ষ মনে করছি না। আমরা প্রায় আমাদের সবারই কাছে বা পুরুলিয়া জেলার কাছে সবারই কাছে অবগত আছে কি আমরা 3 লক্ষাধিক ভোটে আমরা এখান থেকে জ্যোতির্ময় সিং মাহাতো এখান থেকে জিতবে ভারতীয় জনতা পার্টি। প্রতিপক্ষ মনে করছেন না, এটা কি ভারতীয় জনতা পার্টির ঔদ্ধত্যতা ছাড়া আর কিছু নয় মনে হচ্ছে নাকি? না 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 না, আমার পুরুলিয়ার আমাদের পুরুলিয়ার জনগণ অসংখ্য ধন্যবাদ ভরত তোমাকে। আমরা কথা বলছিলাম ভরতের সঙ্গে, আমাদের পুরুলিয়ার প্রতিনিধি। এবং আমি তো পণ্ডিতদা মানে তোমাকে বলি, যেটা হচ্ছে যে আমার তো মানে বিজেপি ভারতীয় জনতা পার্টির ওনাদের যে মানে যে মন্তব্য, আমি তো বুঝতে পারছি না যে ওনারা কাউকে প্রতিপক্ষই মনে করছেন না পুরুলিয়াতে। এটা তাদের নির্বাচনী কৌশল একদম, এবং এটা রাজনৈতিকভাবে এটা বলতে হয়। কারণ প্রতিপক্ষকে তিনি যেটাই মনে করুন আর না মনে করুন, শত্রুকে তো কখনো ছোট করে দেখা যায় না। কিন্তু এটা তাদের একটা নির্বাচনী প্রচারের মধ্যে পড়ে, কৌশলের মধ্যে পড়ে। তবে পুরুলিয়াতে যেহেতু তাদের ইতিমধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পুরুলিয়ার এমপি, পুরুলিয়ার তিনি সাংসদ, এবং এবছরে ফের তিনিই আছেন। বরং তৃণমূলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে শান্তিরাম মাহাতো, তিনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন রাজ্য মন্ত্রিসভায় এবং পরিচিত মুখ, এবং তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসাবে দুর্বল নন, যথেষ্ট শক্তিশালী। ফলে আমার মনে হয় যে যিনি সনাতনবাবু যেটাই দাবি করে থাকুন, সেটা হচ্ছে যে লড়াইটা কিন্তু মূলত শান্তিরাম মাহাতো বনাম জ্যোতির্ময় সিং মাহাতো। তবে পাশাপাশি এটাও ঠিক যে বাম জোটের প্রার্থী তিনিও কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং একসময় সেখানে গোটা পুরুলিয়াতে তাদের যথেষ্ট প্রভাব ছিল। এবং কুর্মী সমাজ সেখান থেকে কুর্মীদের কতটা ভোট টানতে পারবে সেটা একটা তো তার মধ্যে সেই ভোটটা আমার মনে হয় না যে খুব একটা বেশি প্রভাব ফেলবে। কারণ কুর্মী সমাজের কিন্তু বেশিরভাগ কিন্তু তারা আমার মনে হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই আছে। না, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেই আছে, কিন্তু তারা যখন তাদের কেউ প্রার্থী এখানে যেমন অজিত মাহাতো সে দাঁড়িয়েছে আর কি, এবং অজিত মাহাতো কিন্তু অপ্রতিদ্বন্দ্বী নয়, অজিত মাহাতোরও আবার প্রতিদ্বন্দ্বী আছে। সেখানেও অজিত মাহাতো এই দলের মধ্যে কর্মীদের মধ্যে অবিসংবাদী নেতা নয়, তারও বহু প্রতিদ্বন্দ্বী আছে। ফলে অজিত মাহাতো ভোট কাটুয়া হিসাবে সেখানে কাজ করবেন, কিন্তু অজিত মাহাতো কোনোভাবেই শুধুমাত্র কর্মীদের ভোট দিয়ে 15 লক্ষ 16 লক্ষর এক একটা যে সাংসদদের যে আসন সেটা জেতা সম্ভব, কোনোদিনই সম্ভব নয়। তবে কারণ হচ্ছে যে সাংসদ যে এলাকা এবং যারা সংসদ হিসাবে যারা লড়বেন তারা তো যথেষ্ট এতগুলো মানুষ, এত ভোটার, তাদের 15-16 লক্ষ ভোটারের জন্য তাদের লড়তে হয়। ফলে তাদেরকে যথেষ্ট সংগঠিতভাবে লড়তে হয় এবং তাদের যথেষ্ট পরিচিতি থাকতে হয়। সেই হিসাবে দেখতে গেলে অজিত মাহাতো কখনো কখনো কোনো জায়গাতে একটা বিচ্ছিন্নভাবে কোথাও কোনো আন্দোলন করেছেন কখনো, এবং কর্মীদেরকে নিয়ে অতি সম্প্রতি তিনি যে আন্দোলন করেছেন সেটা নিয়ে অনেকটা সময় আমাদের দিলীপ ঘোষ, যিনি পূর্ব মেদিনীপুরের সাংসদ ছিলেন, বর্তমানে দুর্গাপুরে তিনি সেই হিসাবে প্রার্থী হিসাবে লড়াই করেছেন, তার সঙ্গে একটা সমস্যা হয়েছিল কর্মীদের। ফলে তাকে সেখান থেকে সরিয়ে দুর্গাপুরে নিয়ে আসা হয়। কিন্তু কর্মীদের আলাদা করে কর্মীদের খুব বড় প্রভাব নেই, থাকবে না। তবে হ্যাঁ, কর্মীরা কিছুটা হলেও ভোটটা কাটতে পারবে, এটা ঠিক। কিন্তু আমার মনে হয় যে বামেদের যে জোট প্রার্থী
নেপাল মাহাতো, তিনি যথেষ্ট পরিচিত নাম পুরুলিয়াতে। না, কিন্তু তার মধ্যে থেকেও আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে নেপাল মাহাতো যেমন আছে ওখানে, তুমি দেখবে বামদের একটা জায়গা থেকে ফরওয়ার্ড ব্লক যারা বামফ্রন্টের সঙ্গে যুক্ত সমস্ত কিছুতে, তারাও কিন্তু ওখানে একটা প্রার্থী দিয়েছে এবং তারা ওখানে কারোর কোনো কথা শোনেনি। মানে না, সেটা আমার মনে হয় না উনি কোনো প্রভাব ফেলতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ উনি বাম জোটের, উনি একজন বাইরে গিয়ে তিনি যদি লড়াই করেন, আমার মনে হয় না যে সেখানে কতটা ভোট তিনি কাটতে পারবেন তার জামানত থাকবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, বাম জোটের প্রার্থী তিনি একটা বহুল পরিচিত নাম, এবং এটা ঘটনা যে এক সময়ে পুরুলিয়াতে তিনি যথেষ্ট মানে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে ছিলেন, ফলে তার একটা ভূমিকা থাকতে পারে। কিন্তু লড়াইটা যে মূলত শাসক দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, তাতে কোনো সন্দেহ নেই। তবে ভারতীয় জনতা পার্টি যেহেতু সেখানে তাদের সাংসদ রয়েছেন, ফলে তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী এই লড়াইটা নিয়ে, এবং ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ থেকে আরম্ভ করে সকলেই পুরুলিয়াতে প্রচার করেছেন, এবং শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও কিন্তু পুরুলিয়াতে লড়াই করেছেন। একটা কথা, যে পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক বা বীরভূম হোক, যারা একেবারে সমাজের তৃণমূল স্তরের মানুষ, বিশেষ করে যারা এসসি এসটি বা আদিবাসী মানুষ, মূলবাসী মানুষ, তারা কিন্তু অন্তত বিগত নির্বাচনে দেখা গেছে যে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গেই ছিল, এবং যথেষ্ট ভারতীয় জনতা পার্টিকে তারা হাত প্রাণ খুলে তারা ভোটটা দিয়েছে। ফলে পুরুলিয়ার একটা জিনিস দেখা গেছে যে পুরুলিয়ায় কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের যথেষ্ট প্রভাবটা বিস্তার করতে পেরেছে। এটা কিন্তু শাসক দলের পক্ষে অবশ্যই একটা ব্যর্থতা, এতে কোনো সন্দেহ নেই। না, আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে পণ্ডিতা, এটা আমার তোমার কাছ থেকে জানতে চাওয়া, যে আমরা দেখছি যে পঞ্চম দফা নির্বাচন হয়ে গেছে, আরও 2 দফার নির্বাচন আগামী 25 তারিখ ষষ্ঠ দফা, এবং 1 তারিখে জুন মাসের প্রথম 1 জুন 7ম দফার নির্বাচন। তো এই 2 দফা নির্বাচন এখনো পর্যন্ত বাকি আছে, কিন্তু তার মধ্যে থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, মানে বিশেষ করে যদি আমি শাসক দলের কথা বলি, তারা বিভিন্ন জায়গায় যেভাবে আমরা দেখলাম যে প্রথম দফা নির্বাচন হওয়ার পরেই আলিপুরদুয়ার এবং কুচবিহার, দেখা গেল যে কুচবিহারে একটা তোমার বেরিয়ে গেল যে আবির খেলা বিজয় মিছিল হয়ে গেল। আমরা চতুর্থ দফা নির্বাচনের সময় দেখলাম বীরভূমের কাজল শেখ, সেও আবির খেলে দিল, যে তার বোলপুরের জায়গা থেকে সে নির্বাচন হয়ে গেছে, তারা জিতেই আছে। পঞ্চম দফাতেও আমরা দেখলাম মিষ্টি বিলি হয়ে গেল আরামবাগে। তো এই যে মানে এই যে ধরো স্নায়ু নিয়ন্ত্রণ করার যে মানে এটাও একটা রাজনৈতিক প্রচারের রাজনৈতিক কৌশলের মধ্যে পড়ে বলা যায়, যে সাধারণ ভোটারদেরকে আগামী দিন যারা ভোট দেবেন তাদেরকে মানসিকভাবে একটা চাপের মধ্যে রাখা, যে দলই করুক, যেহেতু তারা ইতিমধ্যে জিতে গেছে এতগুলো আসন, ফলে অন্য দলকে দিয়ে কোনো লাভ নেই, যারা জয়লাভ করেছে ইতিমধ্যে তাদেরকে দেওয়াই ভালো। এই কৌশল নিয়েই কিন্তু এই কাজটা করা হয়। কিন্তু জিতে গেছে মানে তাহলে আমি একটা জিনিস আমাকে দেখতে হবে যে এটা সম্পূর্ণভাবেই একটা রাজনৈতিক দলের একেবারে কৌশল ছাড়া কিছু নয়। কারণ জিতে গেছে কি যেতে যায়নি এটা একমাত্র ঠিক হয় ভোট বাক্সে। ফলে ভোট বাক্সে গণনার আগে কে জিতেছে কে হারছে এটা যদি নির্ধারিত হতো, তাহলে গোটা দেশ জুড়ে এত বড় নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাওয়ার দরকার ছিল না, তাই কি না? একদম 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 পণ্ডিতা, আমাদের সময় একদম শেষ। সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে আগামী 25 তারিখ ষষ্ঠ দফার নির্বাচন, যারা যেসব লোকসভা কেন্দ্রে নির্বাচন ষষ্ঠ দফার হচ্ছে বা হবে,
তাদের উদ্দেশ্যে বলি যে কোনো মৃত্যুই কাম্য নয়। রাজনীতির জন্য যদি কারো জীবন চলে যায়, রাজনীতির সঙ্গে জড়িত থাকার ফলে যদি কারো জীবন চলে যায় বা যে কারণেই হোক, তাতে সমাজের একটা বড় ক্ষতি হয়ে যায় এবং অন্যদের কাছে একটা দৃষ্টান্ত, মানে একটা প্রজন্মের কাছে দৃষ্টান্ত তৈরি হয় যে এটার জন্য এটা, এবং এই জন্য রাজনীতিতে কোনো ভালো ছেলে বা ভালো মেয়েরা আসতে চাইছে না। যাই হোক, আগামী 25 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের সুষ্ঠুভাবে ভোট দিন, ভালো থাকুন, পাশের লোককে ভালো রাখুন এবং চেষ্টা করুন সবসময় গণতন্ত্রের জয় হোক, এটা এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।